আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম। ঢাকা কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ শরীফ, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে যার অবস্থান থেকে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং তোমাদের নিজের পাঠ্যক্রম সুন্দরভাবে চালু রেখেছ। আজকে আমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় অনলাইন ক্লাস। আমাদের কোর্সের শিরোনাম, যেটা আমরা জানি, সভ্যতার ইতিহাস মধ্যযুগ। আজকের আলোচনার বিষয়বস্তু ম্যানুর প্রথা। তো আমি কয়েকটি ক্লাসে এই ম্যানুর প্রথা চ্যাপ্টারটি সমাপ্ত করার চেষ্টা করব বা তোমাদের পাঠদান করব। তো ম্যানুর প্রথার প্রথম আজকে যে ক্লাস, এই ক্লাসে আজকে যেটা জানবো যে এর গঠনটা কেমন ছিল, এর আয়তনটা কেমন ছিল ম্যানুর প্রথার। এছাড়া এই ম্যানুর প্রথার উৎস কি ছিল, ম্যানুর প্রথা কিভাবে প্রসার লাভ করেছে এবং কোথায় এটা প্রসার লাভ করেছে। তো আলোচনা শুরু করি। ম্যানুর প্রথা, যেটাকে আমরা বলছি যে রোমান সাম্রাজ্যের পতনের পর দাস নির্ভর অর্থনীতি যখন ভেঙে পড়ে গ্রাম ভিত্তিক যে স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে আমরা বলছি ম্যানুর প্রথা। আচ্ছা, একটু যদি বিস্তারিত যাই তাহলে দেখতে পাবো যে প্রথমে রোমান সাম্রাজ্যে যখন পতনটা শুরু হলো, ঠিক সে সময় দেখা গেল যে দাস নির্ভর বা স্লেভারি সিস্টেমটা চালু ছিল বা স্লেভারি সিস্টেমটা চালু অবস্থায় ছিল। সেটা যখন পতন হয়ে গেল, তখন ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম ভিত্তিক এই স্বনির্ভর অর্থাৎ আত্মনির্ভরশীল যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থাটাই গড়ে উঠেছিল, যেটাকে আমরা পরবর্তীতে ম্যানুর সিস্টেম বা ম্যানুর প্রথা বলতে পারি। 476 খ্রিস্টাব্দে, আমি আবার বলছি সময় ফাঁকটা, 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের পরে মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাসে ম্যানুর হচ্ছে সবচেয়ে বৈশিষ্ট্যমণ্ডিত একটি প্রতিষ্ঠান। আমরা এখানে প্রতিষ্ঠান বলতে পারি এই কারণে, কারণ এটি গ্রাম ভিত্তিক গড়ে উঠেছিল বলে এবং একটি সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল বলে, যে যার কারণে ম্যানুর প্রথাটা তৎকালীন সমাজে বা তৎকালীন গ্রাম ভিত্তিক সমাজে ফুললি এফেক্টিভ ছিল। আচ্ছা, এই সমাজ কাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ সমাজের যে সিস্টেম, এই স্ট্রাকচারের সাথে যে অর্থনৈতিক যে ডিলিংস বা অর্থনৈতিক যে ডিডস গুলো ছিল বা ডিউটি গুলো ছিল, এর বিবেচনায় ম্যানুর ছিল একটি স্বনির্ভর জগৎ। যাতে আমরা দেখতে পাই যে ম্যানুর প্রথা নিয়ন্ত্রণ করত ম্যানুরের কৃষি ব্যবস্থা, সার্ভদের জীবনযাত্রা এবং লর্ড সহ তাদের পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ তিনটা ত্রিমুখী জীবনযাপন বা ত্রিমুখী ভূমিকাটা ছিল গুরুত্বপূর্ণ। অর্থাৎ কৃষি ব্যবস্থা সেখানে বিদ্যমান, সেখানে সার্ভদের জীবনযাত্রা, অর্থাৎ সার্ভ বলে একটি দাস বা ভূমিদাস, যেটাকে আমরা ভূমিদাস বলছিলাম এর আগের ক্লাসে, আমরা জানি যে ভূমিদাস সার্ভ নামে একটা অংশ ছিল। এই সার্ফরা কি রকম জীবনযাত্রা, এদের জীবনযাত্রার সাথে কৃষি ব্যবস্থার মিলিত রূপ এবং এদেরকে নিয়ন্ত্রণ করতে লর্ড সহ তাদের মধ্যে একটা পারস্পরিক যে সম্পর্ক, এই তিনটা জিনিসের মিলিত ফসলই ছিল হচ্ছে ম্যানুর প্রথা নিয়ন্ত্রণ করা হতো। আচ্ছা, ম্যানুর প্রথা হচ্ছে সামন্তবাদ বা সামন্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন। অর্থাৎ এটা হচ্ছে ইকোনমিক্যালি একটি ফাউন্ডেশন ছিল, যেটার মূল ভিত্তিটাই ছিল হচ্ছে কৃষি নির্ভর বা কৃষি ভিত্তিক। আচ্ছা, অর্থাৎ মধ্যযুগের সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সমাজে ম্যানুর প্রথা ছিল একটি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা এই অংশটুকু থেকে আমরা জানতে পারি যে ম্যানুর প্রথাটা, হোয়াট ইজ ম্যানুরাল সিস্টেম বা ম্যানুর সিস্টেম, এটার এস্টাবলিশটা কত সালে হয়েছিল, কার পতনের সময় হয়েছিল, কিভাবে এটাকে আমরা স্বনির্ভর অর্থনীতি বা স্বনির্ভর জগৎ বলতে পারি, এটা আমরা সম্পর্কে জানতে পারলাম। এবং যেটা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা কাজ অর্থাৎ তিনটা অবস্থান, অর্থাৎ কৃষি ব্যবস্থা সেখানে থাকতে হবে, সেখানে সার্ভদের জীবনযাত্রা কানেক্টেড থাকবে এবং এই দুটো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে লর্ড। তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছিল, এই লর্ডরা এটাকে নিয়ন্ত্রণ করত। আর সামন্তবাদে এই ম্যানুর প্রথাই ছিল মূলত হচ্ছে অর্থনৈতিক একটা সংগঠন। এছাড়া যদি একটু ডিটেইলে গিয়ে বলি, তাহলে এই প্রথাকে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়।
আবার বলছি, সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। মূলত সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থায় ভূস্বামী কর্তৃক কৃষকের শোষণের যে অবকাঠামো গড়ে উঠেছিল, ম্যানর প্রথা ছিল একটি সংগঠনের ভিত্তি। অর্থাৎ কৃষকদের উপরে যে ভূস্বামীদের যে শোষণ নিপীড়ন ছিল, ম্যানর প্রথাটা ছিল হচ্ছে তার একটা বাস্তব চিত্র বা সাংগঠনিক চিত্র যদি আমি বলি। এরপরে যেটা বলবো যে ম্যানর প্রথা এমন একটি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা যা বিকশিত হয়েছিল ম্যানরকে কেন্দ্র করে, অর্থাৎ গ্রামটাকে কেন্দ্র করে। মধ্যযুগে এই কৃষিভিত্তিক অর্থনীতি পরিচালিত হতে সামন্তবাদকে কেন্দ্র করে। সামন্ত যুগের এই কৃষিভিত্তিক অর্থনীতি ছিল গ্রামীণ ও স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ এখানে কোনো শহরে ছোঁয়া স্পর্শ করতে পারেনি। গ্রামীণ মানে ওই একটি টেরিটরির মধ্যে, গ্রামের একটি নির্দিষ্ট জুরিসপ্রুডেন্সের মধ্যে তাদেরকে এই সিস্টেমে চলতে হতো, অর্থাৎ ম্যানর প্রথার সিস্টেমে চলতে হতো। আর স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি, ম্যানর প্রথা ছিল একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। অর্থাৎ আমি এর আগের ক্লাসে একটি বলেছিলাম একটা কথা, যে সমন্বিত চাষাবাদ পদ্ধতি বা সমন্বিত কৃষি পদ্ধতি, যেখানে কিরকম থাকবে, যে যেখানে কৃষি উৎপাদন হতে শুরু করে পশুপালন, কাপড় বুনন, খাদ্য উৎপাদন সহ জীবন ধারণের সকল প্রয়োজনীয় সবকিছু উৎপন্ন হতো। অর্থাৎ ওই ম্যানর বা গ্রাম ভিত্তিক যে কৃষি অর্থনীতি গড়ে উঠেছিল, ওর মধ্যে সবাই সবার চাহিদা পূরণ করতে পারত, যার ফলে অন্য কোথাও শহরে বা অন্য কোনো সিস্টেমে তাদেরকে নির্ভরশীল হতে হতো না। আচ্ছা, এবার আসি উৎপাদন ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য সমাজের নিম্ন স্তরে প্রভু ও তার অধীনস্থ প্রজা সম্পর্কের উপর ভিত্তি করে সামন্ত প্রথার কাঠামোর মধ্যে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, ম্যানর প্রথা নামে তা হচ্ছে পরিচিত। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ম্যানরের গঠন এবং আয়তন, মানে এই স্ট্রাকচারটা কিরকম ছিল, এর স্প্রেডটা কেমন ছিল, এটা একটু জানার চেষ্টা করব। ভ্যাসাল আমরা জানি, যেটাকে আমরা সামন্ত প্রভু বলতে পারি বা সামন্ত যেটাকে বলি, ভ্যাসাল আরেকটা নাম। ভ্যাসাল বা সামন্তগণ তার প্রভু বা লর্ডের নিকট থেকে বেতনের পরিবর্তে কিংবা সৈন্যবাহিনী পরিচালনার জন্য যে জমি পেতেন তাকে বলা হতো ফিফ। এগেইন আই সেড, এই যে ভ্যাসাল বা সামন্তগণ, এরা লর্ডের কাছ থেকে যে বেতনের পরিবর্তে, মানে আমার ঠিক আছে আপনার সেনাবাহিনী আমি পরিচালনা করে দিব, আপনার সেনাবাহিনীকে আমি নিয়ন্ত্রণ করব এবং আপনার সমস্ত জমি টমি দেখে রাখার চেষ্টা করব, এর পরিবর্তে তাকে একটা বেতন দেওয়া হতো। এই বেতনের পরিবর্তে এই সৈন্যবাহিনী পরিচালনার জন্য যে জমি পেতেন তাকে, তার নাম তৎকালীন সময় মধ্যযুগে বলা হচ্ছে ফিফ। ফিফ গুলো গঠিত হতো এক বা একাধিক জমিদারি লোক নিয়ে। এরকম এক বা একাধিক ফিফ নিয়ে গঠিত হতো ম্যানর। আমরা যেটাকে এখন বর্তমানে আমরা যেটাকে বলি যে কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি থানা, কয়েকটি থানা নিয়ে একটি জেলা, এরকম ভাবে যেভাবে আমরা বলি, ঠিক এরকম ভাবে এই গ্রামগুলো বা ম্যানরগুলো প্রতিষ্ঠিত হতো এরকম কতগুলো ফিফ নিয়ে, অর্থাৎ জমি যে জমিদারি যেগুলো ছিল, এই সমস্ত জমিদারি নিয়ে এক একটা ম্যানর করে উঠলো। এটি ছিল ভূমি রাজনৈতিক একক। একটু খেয়াল করি, এটা হচ্ছে ভূমির রাজনৈতিক একক, আর ম্যানর ছিল ফিফের উপর উৎপাদনের মূল একক, অর্থাৎ ম্যানর ছিল একটি অর্থনৈতিক একক। ম্যানর এর নির্দিষ্ট কোনো আয়তন ছিল না, তবে সবচেয়ে ক্ষুদ্র যে ম্যানর, একটা আনুমানিক বলা যায় বা অ্যাপ্রক্সিমেট আমরা যদি বলি, যে একটা ক্ষুদ্র ম্যানরের আয়তন ছিল কমপক্ষে 300 একর, আর বড় ধরনের ম্যানরের আয়তন ছিল প্রায় 5000 একর। অর্থাৎ অবস্থান ভেদে বিভিন্ন ম্যানরের আকার আয়তন ছিল বিভিন্ন রকম, অর্থাৎ কোনো জায়গায় ছোট ম্যানর, কোনো জায়গায় বৃহৎ বা বড় ম্যানরের অবস্থান আমরা পরিলক্ষিত হয়। এই ম্যানরের আয়তনগুলো উল্লেখ করা হলো যেখানে চারণভূমি, বন, পতিত জমি ও লর্ডের বাসভূমি বাদ ছিল। তার মানে এর মধ্যে কি কি থাকবে না, চারণভূমি থাকবে না, বন থাকবে না, পতিত জমি থাকবে না, লর্ডের বাসভূমি থাকবে না। তার মানে এখানে কি হবে, কাল্টিভেটেড এরিয়া, অর্থাৎ কর্ষণযোগ্য যে সমস্ত জমি, এই সমস্ত জমি ম্যানরের অন্তর্ভুক্ত হতে হবে। একটি ক্ষুদ্র ম্যানরে মাত্র 12টি পরিবার বসবাস করতে পারত।
আর পরিবার পিছু বরাদ্দকৃত জমির পরিমাণ ছিল প্রায় 30 একর। একটি বড় ম্যানরে অন্তত 50টি পরিবার বাস করতে পারত, অর্থাৎ বড় ম্যানর গুলোতে 50টি পরিবার আর ছোট ম্যানর গুলোতে 12টি পরিবার বসবাস করতে পারত। ভূমিহীন লর্ড নেই আর লর্ডহীন ভূমি নেই, এই সামন্ত ধারণাটি একটি ম্যানরের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে প্রযোজ্য ছিল। অর্থাৎ যেখানে লর্ড ভূমি নাই সেখানে লর্ড নাই, আর লর্ড যেখানে নাই সেখানে ভূমিও নাই। রাজা ও মঠগুলি অধীনে প্রায় শতাধিক ম্যানর ছিল, অর্থাৎ রাজা যিনি ছিল এবং মঠ যেগুলোকে আমরা বলছি যে ধর্মীয় উপাসনালয়, এদের অধীনে প্রায় শতাধিক ম্যানর ছিল। অভিজাতদের মধ্যে সামাজিক স্তরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থিত একজন নাইট বা কমপক্ষে একটি ম্যানরের মালিক ছিল। অর্থাৎ অভিজাতদের মধ্যে সামাজিক স্তরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থিত একজন নাইট ও কমপক্ষে একটি ম্যানরের মালিক ছিল। সামন্তপ্রভু নিয়ন্ত্রণাধীন সমুদায় ভূসম্পত্তি ভিলেইন নামে পরিচিত ছিল। একটু বোঝার চেষ্টা করি। সামন্তপ্রভুর নিয়ন্ত্রণ অর্থাৎ সামন্তপ্রভুর অধীনে যে সমুদায়ের যে ভূসম্পত্তি ছিল বা জমিদারি, যতটুকু যেই পরিমাণ জমিদারি ছিল, এদেরকে বলা হতো, এই জমির অংশটুকে বলা হতো ভিলেইন। এর মধ্যে কোন কোন ম্যানরে শুধুমাত্র সামন্তপ্রভুর খাস জমি বা ডিমেইন এবং কোন ম্যানরে আবার খাস জমি বা স্বাধীন সত্ত্ব সম্পন্ন এ ধরনের দুই ধরনের জমি বিদ্যমান ছিল। অবশ্যই স্বাধীন ভূমিসত্ত্ব জমি বলতে সামন্ততন্ত্রের শর্তাধীনে, অর্থাৎ সামন্ততন্ত্রে বা যদি আমরা যেটাকে বলছি যে ফিউডালিজমের সিস্টেমে যে একটা শর্তগুলো ছিল, এই শর্তগুলোর মধ্যে কৃষকের মালিকানা বোঝাতে হচ্ছে স্বাধীন ভূমিসত্ত্ব জমি। অর্থাৎ এই জমিগুলোর মধ্যে কৃষক সামন্তপ্রভুর সঙ্গে শর্তাধীনে আবদ্ধ থাকতো, অর্থাৎ কৃষক এবং সামন্তপ্রভুর মধ্যে একটি চুক্তি বিরাজমান ছিল। এছাড়াও এমন কিছু ম্যানর ছিল যেখানে ভিলেইন জমি ছিলই না, অর্থাৎ এ ধরনের ম্যানরে ভূস্বামী নিয়ন্ত্রিত শ্রমজীবী শ্রেণী ছিল না। তবে যেসব ম্যানরে ভিলেইন ও ডিমেইন সম্পন্ন জমি ছিল সেগুলোই প্রকৃত মানুষ হিসেবে পরিচিত ছিল। এবার আসি ম্যানরের উৎস। কিভাবে এই ম্যানরটা আসলো, মানে উৎসটা কোথা থেকে ছিল, এস্টাবলিশটা কোথা থেকে ছিল। সামন্ত প্রথার মতো ম্যানর প্রথা ও সম্ভবত রোমান ও জার্মান প্রতিষ্ঠান হতে উৎপত্তি লাভ করেছিল। একটু বোঝার চেষ্টা করি। সামন্ত প্রথার মতো ম্যানর প্রথা যেটা, মানে অর্থাৎ ফিউডাল সিস্টেমের মতোই আবার এই ম্যানর সিস্টেম যেটা ছিল, এটা রোমান এবং জার্মান কোন প্রতিষ্ঠান থেকে এর উৎপত্তি লাভ করেছে। রোমান ভিলা বা লাতিফান্দিয়াম, যেটাকে আমরা বলছি রোমান ভিলা, আর এক নাম হচ্ছে কি লাতিফান্দিয়াম, হচ্ছে মধ্যযুগীয় ভূমিদাস প্রথা উপাদান এসেছিল। রোমান সাম্রাজ্যের শেষ দিকে অর্থাৎ পতনের দিকে যে সময়টা বলছি, ট্যাক্স ছিল খুব বেশি, যা পরিশোধ করা ক্ষুদ্র কৃষকদের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ যখন রোমান সাম্রাজ্যের 476 খ্রিস্টাব্দের দিকে পতনের দিকে যখন দেখা গেল যে এদের পতন স্টার্ট হলো, তখন সবচেয়ে প্রথম যে এফেক্টটা আসে সেটা হচ্ছে ইকোনমিক্যালি ডিস্ট্রয়। ঠিক ওই সময় কেন ডিস্ট্রয়টা হলো, ওই সময় দেখা যাচ্ছে যে তাদের সাম্রাজ্য টিকে রাখার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তখন তারা ক্ষুদ্র কৃষকদের উপর ট্যাক্স জারি করা শুরু করলো। এই জন্য ক্ষুদ্র কৃষকদের পক্ষে এই ট্যাক্সের ভার বহন করা সম্ভব ছিল না। এই সমস্যা সমাধানের জন্য ক্ষুদ্র কৃষকগণ তাদের জমি ও সম্পদ স্থানীয় লাতিফান্দিয়ামের নিকট অর্পণ করলো, অর্থাৎ রোমান বিলার কাছে অর্পণ করলো, এবং তিনি ঋণগ্রস্ত কৃষকের সমস্যা হতে রক্ষা করতেন। ঋণগ্রস্ত ও রোমান কৃষিজীবীরা কলোনাস নামে পরিচিত ছিল। তার মানে এদেরও একটা নাম ছিল। ঋণগ্রস্ত এবং রোমান কৃষিজীবীদেরকে বলা হতো কলোনাস। মধ্যযুগের ভূমিদাস ছিল কলোনাসদের পরবর্তী প্রজা। এরা ভূমিতে শ্রম নিয়োগ করত, উৎপাদিত ফসলের এক অংশ লাভ করত। অর্থাৎ এরা বর্গা চাষী ছিল। আমাদের দেশে যেটাকে আমরা বলি বর্গা চাষী, যে আমার জমিতে কাজ করবে, তার শ্রম দিবে, একটা উৎপাদন ফসলের একটা উৎপাদন হবে, সেখানে 3 ভাগের 1 ভাগ সেই বর্গা চাষী লাভ করবে। ঠিক এরকম ভাবেই এরা ভূমিতে শ্রম নিয়োগ করত এবং উৎপাদিত ফসলের একাংশ তারা লাভ করত, অর্থাৎ তারা ছিল বর্গা চাষী। এবার আসি ম্যানর প্রথার পোশাকটা কিভাবে হয়েছিল।
ম্যানর প্রথার প্রসার বা বিকাশ হয়েছিল মূলত পশ্চিম ও মধ্য ইউরোপে। আবার বলছি, পশ্চিম এবং মধ্য ইউরোপে এই ম্যানর প্রথার বিকাশ লাভ করে। এসব স্থানের মধ্যে ফ্রান্স, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ডেনমার্ক ইত্যাদি স্থানে ম্যানর প্রথা বিশেষভাবে প্রতিষ্ঠিত ছিল। অর্থাৎ এই ফ্রান্স, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ডেনমার্কই মূলত ফিউডাল সিস্টেমটা গ্রো আপ করছে, ফিউডাল সিস্টেমটা গড়ে উঠেছে। তবে জার্মানি আর ইংল্যান্ডের আগে ফ্রান্স এবং ইটালির কোন কোন স্থানে ম্যানর প্রথা সূচনা হয়েছিল। যদিও আমরা সমসাময়িক সময় বলছিলাম যে ফ্রান্স, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ডেনমার্কে ম্যানর সিস্টেমটা এস্টাবলিশড হয়েছে, তবে জার্মানি এবং ইংল্যান্ডের আগে ফ্রান্স এবং ইতালিতে ম্যানর প্রথাটা সূচনা হয়েছিল। আচ্ছা, তো ইউরোপের বিখ্যাত রাইন নদী, আমরা খুব পরিচিত, আমরা জানি যে ইউরোপের বিখ্যাত রাইন নদীর নাম শুনেছি। রাইন নদীর তীরবর্তী অঞ্চল, ইতালি ও গলের অধিকাংশ অঞ্চল এবং দক্ষিণ ও মধ্য জার্মানিতে নবম শতকের মধ্যে, অর্থাৎ নবম শতকের মধ্যে ম্যানর প্রথা বিকাশ লাভ করেছিল। তবে ইংল্যান্ড ও ডেনমার্কে ম্যানর প্রথা বিকাশ লাভ করেছিল দশম শতকে। একটু বোঝার চেষ্টা করি যে ইউরোপের যে রাইন নদীর তীরবর্তী অঞ্চল, ইটালি এবং গল এবং দক্ষিণ ও মধ্য জার্মানিতে নবম শতকে ম্যানর প্রথা এস্টাবলিশড হয়, আর ইংল্যান্ড এবং ডেনমার্কে ম্যানর প্রথা এস্টাবলিশড হয় বা বিকাশ লাভ করে হচ্ছে দশম শতকে। সামন্ততন্ত্র বা ম্যানর প্রথায়, আবার বলছি, সামন্ততন্ত্র এক জিনিস, ম্যানর প্রথা কিন্তু আরেক জিনিস। সামন্ততন্ত্র, ম্যানর প্রথা, এখানে সামন্ততন্ত্র হচ্ছে সামন্ত প্রভুদের যে সিস্টেমটা সেটা, আর ম্যানর প্রথা হচ্ছে গ্রামীণ যে সিস্টেমের মধ্যে সামন্ত প্রথাটা ঢুকে গেছে। এজন্য এখানে বলছে সামন্ততন্ত্র বা ম্যানর প্রথা। রাজা জনসাধারণ হতে বিচ্ছিন্ন থাকতেন, এটা আমরা আগের লেকচারে আমরা জানি যে রাজার আসলে তেমন কোনো ছিল না, সে কাজ ছিল না, সে মূলত ছিল সে প্রতীকী। তার সমস্ত কাজ বা সমস্ত দায় দায়িত্ব বহন করতে হচ্ছে সামন্তরা। তো সামন্ততন্ত্র বা ম্যানর প্রথায় রাজা জনসাধারণ হতে বিচ্ছিন্ন থাকতেন এবং লর্ডদের মাধ্যমে রাজস্ব নিতেন। এই তো পরের লাইনটা বুঝতে পারছি যে লর্ডের মাধ্যমে তারা রাজস্বটা আদায় করত। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমি এই ম্যানর প্রথার এই অধ্যায়টুকু আমরা কয়েকটি লেকচারে ভাগ করে, দুটো বা তিনটা লেকচারে, সম্ভবত দুটো, আশা করা যায় দুটো লেকচারের মধ্যে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা। যদি দুটো লেকচারে না হয় তাহলে আমরা তিনটে লেকচারে যাব। তো এরপরে যে দেখতে পাই যে এই যে ম্যানর সিস্টেমটায় মূলত যেটা ছিল যে এখানে আজকের যে বিষয়টা ছিল যে ম্যানর প্রথার গঠন আয়তনটা কেমন ছিল সেটা আমরা সম্পর্কে জানি, যে এর গঠনটা কেমন, কিভাবে এস্টাবলিশড হলো, ম্যানর প্রথার উৎসটা কোথা থেকে হলো, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ডেনমার্ক, এই সমস্ত জায়গা থেকে এবং ইংল্যান্ডের জায়গা থেকে। এরপরে আমরা যেটা দেখেছি যে ম্যানর প্রথার প্রসারটা কিভাবে হয়েছে, কোন কোন জায়গা ছড়িয়ে গেছে। এইভাবে মূলত আমরা মধ্যযুগের সভ্যতার ইতিহাসে ম্যানর প্রথার প্রাথমিক যে ধারণাটা বা প্রাথমিক যে অবস্থাটা সম্পর্কে, তৎকালীন সময় এই অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই করোনার এই সংকটকালীন সময়ে আমাদের এই অনলাইন ক্লাসে সকলকে পাওয়ার চেষ্টার একটা সুযোগ ঢাকা কলেজ কর্তৃপক্ষ সুযোগ করে দিয়েছে। আমি আমি সশস্ত্র চিত্তে সকলকে শ্রদ্ধা জানাই এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং তারা যে আমার প্রত্যেক শিক্ষক যে সর্বাত্মকভাবে তোমাদের পাঠদান প্রক্রিয়াটা একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে চালিয়ে যাচ্ছে, সেজন্য সকলের অবদানকে আমরা স্মরণ করি, সকলের সুস্থতা কামনা করি। এবং যে বিষয়টি না বললেই নয় যে ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যার প্রফেসর অধ্যাপক নেহাল আহমেদ স্যার অত্যন্ত সুচারুরূপে এবং খুবই দক্ষতার সাথে আমাদের ঢাকা কলেজের প্রত্যেকটি ডিপার্টমেন্ট তথা ঢাকা ইতিহাস বিভাগের একটি দিক নির্দেশনামূলক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ক্লাসের সুযোগ করে দিয়েছেন অনলাইনে ক্লাসের মাধ্যমে, এবং তোমাদেরকে পাঠদান প্রক্রিয়ায় আমরা
যুক্ত হতে পারছি এবং পাঠদান প্রক্রিয়াটা যাতে সহজভাবে আমরা শেষ করতে পারি এবং সুন্দরভাবে শেষ করতে পারি, সেজন্য সবার কাছে আমি সবার সহযোগিতা কামনা করছি এবং তোমাদেরও সহযোগিতা কামনা করছি, কারণ এই ক্লাসটুকু তৈরি করাই হচ্ছে শুধু তোমাদের সুবিধার জন্য, তোমাদের জন্য। তো আর এতটুকু বললো, বাসায় আছো, পরিবারের সাথে আছো, জাতীয় স্বাস্থ্যবিধিটা মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিরাপদ থাকবে। আর এখন যেহেতু আমাদের এখনো এটার কোনো ওষুধ আসেনি, সেহেতু আমাদের আগে এখানে চেষ্টা করতে হবে যে এটা যাতে, এই রোগটা যাতে না ছড়ায় এবং আমাদের কারোর দ্বারা যেন আমাদের পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত না হয়। এবং আবারও বলছি যে এই সময়টুকুতেই পড়াশোনা করতে হবে, কারণ এইরকম একটু বন্ধের সময় একটু পড়াশোনা করা যায়, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোথাও গিয়ে একটু বসে সময় দেওয়ারও সুযোগ নেই। সেহেতু আমি বলবো যে বাসায় বসে পরিবারের সাথে থেকে আর নিজের পড়াশোনাটা চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাকেই তোমার ভবিষ্যৎ করে নিতে হবে। তো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার জন্য সকলে দোয়া করবে, যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে এই ক্লাসগুলো সম্পন্ন করতে পারি। আর আমার পরিবারের জন্য দোয়া করবে, ঢাকা কলেজের সকল শিক্ষকের জন্য দোয়া করবে, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, ছাত্রদের জন্য দোয়া করবা। এবং আমার পক্ষ থেকে তোমাদের সব পরিবারের সকল পরিবারে, আমার যারা ছাত্ররা আছো, সব সব পরিবারের সব যারা বয়োজ্যেষ্ঠ আছো, যারা বয়োজ্যেষ্ঠদের আমার সালাম এবং শুভেচ্ছা, এবং সকলভাবে তাদের দিকে খেয়াল রাখবে এবং নিজের প্রতি যত্ন হবে। তো এইটুকুই বলে আজকে শেষ করছি। আগামী ক্লাসের সময় এবং কয় তারিখে কোন সময় আমি নিব, আমি অনলাইনে এই পেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।